আইসিটি অ্যান্ড ম্যাথ কেয়ারে সবাইকে আরেকবার স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামের গণিত বইয়ের সপ্তম অধ্যায় বৃত্তের খুঁটিনাটি এর 174 থেকে 178 পৃষ্ঠার যে পাঠগুলি আছে সেগুলো আলোচনা করব এবং একক কাজগুলির সমাধান করার চেষ্টা করব। তো দেখো, প্রথমে আমাদের বলছে একাধিক বৃত্ত ও কাঠির খেলা। পাশের ছবিটি অতি পরিচিত একটি লোগো। তোমরা কি বলতে পারবে লোগোটি দ্বারা আমরা কি বুঝতে পারি? দেখো, এই লোগোটি একটা অলিম্পিকে ব্যবহার করা হয়েছিল সম্ভবত। এখন বলছে পেন্সিল কম্পাস ব্যবহার করে একাধিক বৃত্তকে এভাবে শৃঙ্খলিত করা যাবে কি? সহপাঠীর সঙ্গে আলাপ আলোচনা করে খাতায় আঁকার চেষ্টা করো। এবার বলছে, ধরো তোমাকে ভিন্ন ব্যাসার্ধের দুটি বৃত্তাকার রিং বা চুড়ি দেওয়া হলো। রিং বা চুড়ি দুটিকে খাতার উপর রেখে বৃত্ত আঁকতে হবে। শর্ত হলো বৃত্ত দুটি পরস্পরকে একটি বিন্দুতে স্পর্শ করে থাকবে, অর্থাৎ তাদের একটি সাধারণ স্পর্শবিন্দু থাকবে। অহনা খুশি হয়ে খুব দ্রুত চুড়ি দুটি দ্বারা ছক 7.5 ছবির মতো করে, এখানে 7 ছক আছে, কয়েক জোড়া বৃত্ত এঁকে ফেললো। নিবিড়ভাবে অহনার আঁকা ছবিগুলো পর্যবেক্ষণ করো। কোন কোন ছবিতে বৃত্ত দুটি একটি সাধারণ স্পর্শবিন্দু আছে? সঠিক চিত্রটিতে টিক ও ভুল চিত্রটিতে ক্রস চিহ্ন দাও। তোমার উত্তরের সপক্ষে অবশ্যই লিখিত যুক্তি থাকতে হবে। এখন দেখো, চিত্র একে বা চিত্র কয়ে বড় বৃত্ত এবং একটা ছোট বৃত্ত বা দুটি চুড়ি, এখানে কিন্তু কোনো স্পর্শবিন্দু নেই বা কোথাও কাউকে ছেদ করেনি। তাহলে এখানে আমরা কী দেবো? এটা ভুল। তাহলে আমরা কী দেবো? এখানে ক্রস চিহ্ন দেব। এবং দেখো, আমাদের উত্তর সপক্ষে যুক্তি দেখাতে হবে। সেটা কি? বৃত্ত দুটি কেউ কাউকে কোনো বিন্দুতে স্পর্শ করে না বা করেনি। এবার দেখো, আমাদের 2 নম্বরটা দেখি। 2 নম্বরটা দেখো, এখানে একটি বিন্দু স্পর্শ করেছে, তাহলে এখানে টিক চিহ্ন দিতে হবে। এবার আমরা এখানে লিখতে পারি যে কারণ কি? কারণটা যুক্তি হচ্ছে বৃত্ত দুটি একটি বিন্দুতে পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, অর্থাৎ বহিঃস্পর্শ, বাইরে স্পর্শ করেছে। এবার 3 নম্বরটা দেখো, 3 নম্বরে দেখো দুইটা বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে এটা হবে না। কারণ কি? বৃত্ত দুইটি বিন্দুতে পরস্পরকে স্পর্শ করেছে বা ছেদ করেছে। এবার 3 নম্বরটা দেখি। 3 নম্বরটা দেখো একটি বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে এটা কী হবে? ঠিক হবে। বৃত্ত দুটি একটি বিন্দুতে পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে, অর্থাৎ ভিতরে স্পর্শ করেছে। এবার আমরা নিচে চলে যাই। এবার আমাদের বলছে দেখো যে এবার পাশের চিত্র দুটি লক্ষ্য করো। চিত্র দুটি কী করতে হবে? লক্ষ্য করতে হবে। এখন বলছে চিত্র ক ও চিত্র খ এ স্পর্শবিন্দু একই। তাছাড়া কি স্পর্শবিন্দু এক, এখানে স্পর্শ করেছে, এটাও এ বিন্দু স্পর্শ করেছে। তাহলে দেখো এখানে কি? এখানে স্পর্শবিন্দু এম, এখানে স্পর্শবিন্দু এম। এবার বলছে চিত্র ক ও খ এ উভয়ের স্পর্শবিন্দু একই, অর্থাৎ সেগুলো হচ্ছে এম। তাছাড়া স্পর্শবিন্দু ও উভয়ের কেন্দ্রদ্বয় একই সরলরেখায় অবস্থিত। এটাও কি? ও এম ও ড্যাশ সরলরেখায় অবস্থিত, ও প্রাইম বা ও ড্যাশ, আর এখানে ও ড্যাশ এম সরলরেখায় অবস্থিত, একই সরলরেখায় অবস্থিত। এক বলছে মাথা কাটিয়ে বলো তো চিত্র ক এ বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্য দূরত্ব বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের কী হবে? দেখো এখানে ও কেন্দ্র আর এখানে ও প্রাইম কেন্দ্র বা ও ড্যাশ। এখানে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কী হবে? এই যে ব্যাসার্ধ, এই বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ও থেকে এই পর্যন্ত, আর ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ও প্রাইম থেকে এই পর্যন্ত। তাহলে এই দুটো যদি আমি যোগ করি, তাহলে আমি এই বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব পাবো। তাহলে কী হবে এখানে? এখানে হবে যে কয়ে বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের কি যোগফলের সমান। এবং চিত্র ক্ষয়ে আসি। এবার দেখো, চিত্র ক্ষয়ে আমাদের এখানে হচ্ছে বড় বৃত্তটির ব্যাসার্ধ ও, আর এখানে ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ও প্রাইম। তাহলে দেখো আমাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কিন্তু এইটুকু, এখান থেকে এইটুকু। তাহলে দেখো, আমি যদি বড় বৃত্তের কেন্দ্র থেকে ছোট বৃত্তের বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধ বাদ দিই, তাহলে আমি কিন্তু এই কেন্দ্রদ্বয়ের দূরত্ব পাবো। তাহলে এখানে লিখতে হবে যে চিত্র ক্ষয়ে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের বিয়োগফলের সমান। আর তুমি তো ইতিমধ্যে জেনেছো সাধারণ স্পর্শক সম্পর্কে। এবার তোমাদের বলতে হবে চিত্র দুটির কোনটিতে কোন ধরনের সাধারণ স্পর্শক রয়েছে। অবশ্যই তোমরা উত্তর সপক্ষে যুক্তি দিতে হবে। তাহলে দেখো, এখানে আমাদের চিত্র ক্ষয়ে দেখো স্পর্শকের যে বৃত্ত দুটি আছে, স্পর্শকের একই পাশে আছে, তাহলে এটা কি সাধারণ স্পর্শক হলো। এখন চিত্র কয়ে দেখো যে একটি স্পর্শক আছে, স্পর্শকের দুই পাশে দুইটা বৃত্তের কেন্দ্র আছে, তাহলে এটাকে আমরা বলতে পারি যে তির্যক সাধারণ
স্পর্শক, এটাও সাধারণ স্পর্শক, এটাও সাধারণ স্পর্শক। তাহলে এটা কী হবে, তির্যক, যেহেতু সোজা আছে। এটাকে যে স্পর্শকের যে বিন্দু দুটি বৃত্তের কেন্দ্র, সেই কেন্দ্র দুটি কী আছে, স্পর্শকের দুই পাশে আছে, আর এখানে কী আছে, স্পর্শকের একই পাশে আছে। এখন এটি একক কাজ দেওয়া হয়েছে। বলছে একক কাজ, তোমরা বা তোমার কাছে ভিন্ন ব্যাসার্ধের কয়েকটি বৃত্তাকার রিং বা চুড়ি এবং বিভিন্ন দৈর্ঘ্যের অনেকগুলো কাঠি আছে। বৃত্তাকার রিং বা চুড়ি ব্যবহার করে তিনটি মডেল এমনভাবে তৈরি করো যেন চুড়ি দুটি প্রথমটিতে পরস্পরকে বহিস্থভাবে, দ্বিতীয়টিতে অন্তস্থভাবে স্পর্শ করে এবং তৃতীয়টিতে স্পর্শ না করে। প্রয়োজনে মাস্কিং টেপ দ্বারা চুড়ি দুটি বেঁধে রাখতে পারবে। এখন বলছে এবার মডেলগুলোতে বিভিন্ন দৈর্ঘ্যের কাঠি ব্যবহার করে উভয় প্রকারের সাধারণ স্পর্শ গঠন করো। সাধারণ স্পর্শ বলিতে মডেলটি তৈরি করে শিক্ষককে দেখাও এবং ব্যাখ্যা করো। তো দেখো, এই কাজটির জন্য আমরা 175 পৃষ্ঠার যে মডেলটি দেখেছি এটা আঁকলেই হবে। তো দেখো 176 পৃষ্ঠার যে কাজটি রয়েছে একক কাজ, সেটির জন্য আমাদের প্রথমে এমন একটি বৃত্ত আঁকতে হবে যেটা অন্তস্থভাবে স্পর্শ করবে, এবং দ্বিতীয়টিতে কী করবে, বহিস্থভাবে স্পর্শ করবে। এটা হচ্ছে 1 নাম্বার প্রথম। এটা কিন্তু আমি 176 পৃষ্ঠের কাজের কথা বলছি। এমনভাবে প্রথমটা হবে, প্রথমটা কী বলেছে, অন্তস্থভাবে স্পর্শ করবে। দ্বিতীয়টা কী বলেছে, বহিস্থভাবে স্পর্শ করবে। এবং তৃতীয়টা কি, স্পর্শ করবে না। তাহলে এবারে তৃতীয়টা স্পর্শ করবে না। এবার আমরা বিভিন্ন কাঠি দিয়ে এভাবে সংযুক্ত করে কী করতে পারি, এর স্পর্শকগুলো আমরা বের করতে পারি। এটা বলছে আমাদেরকে। তো এটা তোমাদের বাড়ির কাজ থাকলো, এভাবে বৃত্ত আঁকতে হবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, একে এখানে কাঠি দিয়ে স্পর্শক এঁকে স্যারকে দেখাতে হবে। এবার আমাদের বলছে বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্তাংশ ও বৃত্তকলার ক্ষেত্রফল পরিমাপ। মনে আছে তোমার পড়ার ঘরের কোণায় একটি শেলফ বানাতে চেয়েছিলে, যেটা আমরা আগে বানাতে চেয়েছিলাম বা বানিয়েছি। তোমার শেলফটি কিন্তু একটি নিয়মিত জ্যামিতিক আকৃতি নয়, অর্থাৎ শেলফটির সকল অঙ্গ সমান নয়। এর কোনো কোনো জায়গায় বৃত্তাকৃতির কাঠ লাগবে, আবার কোনো কোনো স্থানে কি বৃত্তাংশ, বৃত্তকলার মতো কাঠের প্রয়োজন হবে। সেজন্য তোমাকে এই বিষয়গুলো সম্পর্কে ধারণা অর্জন করতে হবে। তাহলে চলো আমরা এখন বৃত্তচাপের দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করা হয় সে সম্পর্কে জানার চেষ্টা করি। বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় প্রথমে বলছে তোমরা পূর্বের শ্রেণীতে জেনেছো আর একক ব্যাসার্ধ বিশিষ্ট কোনো একটি বৃত্তের পরিধি কি 2πr, অর্থাৎ এই পুরোটার দৈর্ঘ্য হচ্ছে 2πr একক, এবং ক্ষেত্রফল কি পায়ার স্কোয়ার বর্গ। তো পরিধি মানে কিন্তু আমরা এই যে বৃত্তের বাইরের যে অংশটুকু আছে অর্থাৎ দৈর্ঘ্যটুকু বুঝি, আর ক্ষেত্রফল থেকে ভিতরের যে অংশটুকু, পুরো অংশটুকু, সেটাকেই বুঝি। এখন বলছি তোমাদের জানা এই অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে আর একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবে। একটি বৃত্তাকার কাগজকে সমান 4 ভাঁজ করে খুলে ফেললে 4টি সমান বৃত্তকলা তৈরি হয়, তাই না? তো এখানে দেখো, আমরা যদি এটাকে 4 ভাগ করি তাহলে এটা হচ্ছে একটি বৃত্তকলা। তাহলে 1টা 2টা 3টা 4টা বৃত্তকলা হলো। তুমি তো জানো, কি বলছে দেখো, তুমি তো জানো বৃত্ত কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এখানে যে বৃত্তর কেন্দ্র কয় ডিগ্রি কোণ উৎপন্ন হয়, 360 ডিগ্রি। যেহেতু বৃত্তাকার কাগজটিকে সমান 4 ভাঁজে ভাঁজ করেছো, সেহেতু এ ও বি বৃত্তকলাটি কেন্দ্রে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তো দেখো এখানে তাহলে এই যে এ ও বি যে কোণটি উৎপন্ন হবে, এটা কী হবে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। কারণ 90 90 180 আর 270 360, প্রত্যেকটা কয় ডিগ্রি করে, 90 ডিগ্রি করে। আর এক্ষেত্রে এ বি বৃত্তচাপের দৈর্ঘ্য হবে 1/4 ইন্টু 2πr সমান। তাহলে দেখো এখানে এ বি যে বৃত্তচাপ, সেটার দৈর্ঘ্য কত হবে, পুরোটার 4 ভাগের 1 ভাগ। তাহলে পুরোটাকে 4 দিয়ে ভাগ করলে হবে। তাহলে পুরোটার যে পরিধি ছিল সেটা ছিল 2πr, তাহলে তাকে কী করতে হবে, 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো এখানে 1/4, তাহলে কত হলো, এখানে 2 আর 4 কাটলে এখানে 2 থাকে, তাহলে πr/2 একক। কিন্তু বৃত্তাকার কাগজটিকে যদি সমানভাবে ভাঁজ না করে যে কোনোভাবে ভাঁজ করা হয়, তবে বৃত্তচাপটি কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি করবে তুমি না ভেবে বলতে পারবে না। ধরো বৃত্তচাপটি কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে। সেক্ষেত্রে চলো আমরা ওই বৃত্তের বৃত্তচাপের দৈর্ঘ্য কীভাবে নির্ণয় করতে হয় সেটা জানার চেষ্টা করি। বলছে দেখো, তাছাড়া তুমি ইতোমধ্যে জেনেছো বৃত্তচাপের দৈর্ঘ্য ও কেন্দ্রে উৎপন্ন কোণ সরল অনুপাতী। তাহলে আমরা বলতে পারি যে বৃত্তচাপের দৈর্ঘ্য বাই বৃত্তের পরিধি, অর্থাৎ কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় সেটা কি, এবং বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ দৈর্ঘ্য এবং কি বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ সেটা কি সরল অনুপাতী। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য বা বৃত্তের পরিধি, বা এখানে কেন্দ্রে উৎপন্ন কোণ হবে তাহলে θ/360 ডিগ্রি। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য কী হবে, θ/360 গুণ বৃত্তের পরিধি। তাহলে সমান কত হলো, θ/360 গুণ 2πr।
তাহলে এটা কী হলো, বৃত্তচাপের দৈর্ঘ্য। অর্থাৎ এই যে বৃত্তচাপটা কতটুকু হবে আমি যদি থিটার পরিমাণ না জানি, সেক্ষেত্রে কী করতে হবে, সেই ক্ষেত্রে সূত্রটা হবে বৃত্তচাপের দৈর্ঘ্য সমান থিটা বাই 360 গুণ বৃত্তের পরিধি। অর্থাৎ এই যে বৃত্তচাপটাকে বৃত্তের পরিধি বলা হয়, তার বৃত্তের পরিধিটা কি 2 পাই রাখুক আমরা জানি। তাহলে এখানে থিটা বাই 360 গুণ 2 পাই বৃত্তচাপের দৈর্ঘ্য। অর্থাৎ এই যে চাপটা হলো এটা দৈর্ঘ্য সমান কী হবে সূত্র, থিটা বাই 360, তো এখানে যদি 30 ডিগ্রি হয় তাহলে 30 বাই 360 গুণ 2 পাই এখানে আর এর মান এবং পায়ের মানটা বসিয়ে দিলে অ্যান্সার হয়ে যাবে। এবার আসি আমরা বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয়। দেখো এখন বলছে যে বৃত্তকার কাগজটিকে যখন সমান 4 ভাঁজে ভাঁজ করেছো তখন ইওবি বৃত্তকলাটির কেন্দ্রে 90 ডিগ্রি কোণ তৈরি করেছে। আর সেক্ষেত্রে ইওবি বৃত্তকলাটির ক্ষেত্রফল হবে 1/4 পাই² বর্গ একক, কারণ পুরো বৃত্তটির কি 4 ভাগের 1 ভাগ হবে। কিন্তু বৃত্তাকার কাগজটিকে যদি সমানভাবে ভাঁজ না করে যে কোনোভাবে ভাঁজ করা হয় তবে বৃত্তকলাটির কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি করবে সেটিও তুমি না মেপে বলতে পারবে না। ধরে নাও বৃত্তকলাটির কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করেছে, সেক্ষেত্রে ওই বৃত্তকলার ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে হবে চলো জানার চেষ্টা করি। আমরা জানি বৃত্তকলার ক্ষেত্রফল ও কেন্দ্রে উৎপন্ন কোণ কি সরলানুপাতিক, তাহলে সেক্ষেত্রে কী হবে, সুতরাং বৃত্তকলার ক্ষেত্রফল বাই বৃত্তের ক্ষেত্রফল সমান থিটা বাই 360। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র কী হবে, থিটা বাই 360 গুণ বৃত্তের ক্ষেত্রফল। তাহলে থিটা বাই 360 গুণ পাই²। তাহলে এখানে আমাদের শুধু কোণের মানটা বসালে আমরা যে ক্ষেত্রফল যেটুকু নির্ণয় করতে হবে সেটুকু পেয়ে যাচ্ছি। এখন আমাদের একটা সমস্যা দেওয়া আছে, সেটির সমাধান করতে হবে। সমাধান করে দেওয়া আছে, একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তের ব্যাসার্ধ 12 সেন্টিমিটার হলে বৃত্তচাপের দৈর্ঘ্য চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ আর সমান কি 12 সেন্টিমিটার এখানে দেওয়া আছে, এবং বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে কোণ থিটা সমান 30 ডিগ্রি। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য সমান আমরা জানি কি থিটা বাই 360 গুণ 2 পাই। তাহলে এখানে দেখো থিটা বাই 360, থিটার মান কত এখানে 30 ডিগ্রি, তাহলে 30 বাই 360 গুণ 2 ইন্টু পায়ের মান 3.1416 গুণ আর এর মান কত এখানে 12 সেন্টিমিটার। তাহলে এটা দেখো ক্যালকুলেশন করলে কত হলো 6.28 সেমি বা সেন্টিমিটার প্রায়। এখানে দশমিকের পর আরও সংখ্যা আসবে, তো আমরা 2 সংখ্যা কিংবা 3 সংখ্যা পদ্ধতি নিলে হবে। তাহলে কত হলো এখানে 6.28 সেন্টিমিটার প্রায়। তো দেখো এখানে 178 পৃষ্ঠায় আরেকটি কাজ দেওয়া হয়েছে, বলছে একটি বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার হলে বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো। তো এটা একেবারে সহজ। তো এখানে দেখো দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ আর সমান 8 সেন্টিমিটার এবং বৃত্তচাপের দ্বারা কেন্দ্রে কোণ থিটা সমান 60 ডিগ্রি। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল সমান সূত্র জানি আমরা কি থিটা বাই 360 গুণ পাই²। তাহলে থিটার মান 60 এখানে থিটার মান 60 হবে, এখানে 30 দিয়ে ফেলছে, কত হবে এখানে এটা 60 হবে, থিটার মান 60 আর নিচে 360, তাহলে গুণ 3.1416 গুণ 6² যেহেতু এখানে কি আছে তো 6 দিয়েছে, এখানে ভুল লিখে ফেলছে, 8 সেন্টিমিটার হবে এটা। তাহলে কত হবে এটা 8 সেন্টিমিটার, 8² বর্গ সেন্টিমিটার। তো এটা ক্যালকুলেশন করলে কী হবে 8.85 বর্গ সেন্টিমিটার। তো এটা তোমরা একটু ক্যালকুলেশন করে এটা দেখে নেবে যে মানটা ঠিক আছে কি না। তো এটা হলো আজকে আমাদের পাঠটি এখানে শেষ করছি। তো আশা করি তোমরা সবাই পাঠটি বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আবার এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।